জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 7 দাবিতে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে জামায়াত ইসলামী। সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমাবেশ থেকে কি বার্তা দিচ্ছেন জামায়াতের নেতারা, জানাবেন আজহার লিমন। মিয়াজি, এই সমাবেশ থেকে বার্তাগুলো কি কি, দাবিগুলো কি কি তা তো জামাত আগে স্পষ্ট করেছে এবং আমরা যেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের এই সমাবেশে যে আছি, এখানে যে মঞ্চ করা হচ্ছে, মঞ্চের দুই পাশে বড় করে লেখা আছে তারা নির্বাচন সংশ্লিষ্ট 3টি দাবি করছে এবং জুলাই এই গণভ্যুত্থান বা গণবিপ্লব যেটিকে বলা হচ্ছে সেটির সঙ্গে সম্পৃক্ত 5টি দাবি তারা এখানে 4টি দাবি তারা উত্থাপন করছে। জুলাইয়ের দাবিগুলো যদি বলি, তারা বলছে এই জুলাই গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচারের নির্মমতায় যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের দ্রুত পুনর্বাসন করতে হবে, সেসব পরিবারকে এই গণহত্যার বিচার করতে হবে, জুলাই সনদ এবং ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং এর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। এই 4টি জুলাই সংশ্লিষ্ট। আর 3টি দাবি আছে নির্বাচন সংশ্লিষ্ট। অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে যে দাবিগুলোর মিল আছে, প্রথমেই আছে যে তারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়, অর্থাৎ জাতীয় সংসদে এমপি নির্বাচিত হবে যে দল যত শতাংশ ভোট পাবে তার উপর ভিত্তি করে, এবং এই দাবিটি তাদের শুরুতে আছে। এরপরে তারা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, তারা সেই লেভেল প্লেইং ফিল্ড চায় যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়। আরেকটি দাবি তারা নির্বাচন সংশ্লিষ্ট করছে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য, বা এই মাইক থেকে বলা হচ্ছে যে 1.5 কোটির মতো প্রবাসী ভোটার আছে, তারা যাতে ভোট দিতে পারে, এই বিষয়গুলো নিশ্চিত করার কথা বলছে। এই দাবিগুলো তাদের আছে এবং এটা স্পষ্ট যে এইগুলো যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনীতির বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা হচ্ছে, সেহেতু এই প্রশ্ন আসে যে এই সমাবেশ কেন করতে হলো। এই ব্যাপারটি আমি এইখানের জামাতের একজন শীর্ষ নেতা, ওনার নাম আহসানুল মাহবুব জোবায়ের, উনি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল, উনি আমাকে যেটি বলেছেন যে জামাতের এই সমাবেশ তার ভাষায় শক্তি প্রদর্শনের জন্য তারা এটি করতে চায় না। তারা বলছে যে জামাত এই সমাবেশের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে চায় এই সমস্ত দাবির পক্ষে। সেও এই মাইক থেকে এটাও বলা হচ্ছে এটি শুধু জামাতের দাবি না, এটি দেশের অন্যান্য অনেক পক্ষের দাবি এবং তারা এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে বাস্তবতা তৈরি হয়েছে সেটিকে এগিয়ে নিতে চায়, এটি তাদের বক্তব্য। এই জায়গায় যেহেতু তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা ওঠাচ্ছে, আমি প্রশ্ন করেছিলাম যে জামাত কি মনে করে না যে এই মুহূর্তে কি লেভেল প্লেইং ফিল্ড নেই? তখন কিন্তু সেই জামাতের নেতা আমাকে বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড যে নেই এটি অন্য অনেক পক্ষ বলছে, তারাও এটি মনে করে। এবং সবশেষ যেটি বলতে চাই যে এইখানে এই সমাবেশে তারা বলছে ইসলামী দলসহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক পক্ষগুলোকে দাওয়াত করা হয়েছে, তাদের ভাষায় দাওয়াত করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, যেই কারণে এখানে সব মত পক্ষের একটা সম্মিলন হবে। যেটি বলতে চাই যে এই 4ঠা শ্রাবণের সূর্য মেঘের একটা লুকোচুরি আছে, মাঝে মাঝেই একদম গনগনে সূর্য মাথার উপর আছে, এখানে একদম খুব গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হচ্ছে, কিন্তু এর মধ্যে আবার মেঘ যখন আসছে তখন কিন্তু বেশ একটা ঠান্ডা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে লুকোচুরি সেই রকম কিন্তু এখানে আমরা দেখছি যে জামাত এখানে এই গান, কবিতা, গল্পে তাদের মতো করে গান নেই, বাদ্যযন্ত্র নেই বা এই অনেক কিছুই নেই, কিন্তু তারা ভাওয়াইয়া গাইছে, তারা ভাটিয়ালি গাইছে এবং তাদের মতো করে এখানে তাদের মতো করে এই উপস্থিত যে জনতা তাদেরকে উজ্জীবিত রাখার চেষ্টা করছে। সবশেষ যেটি বলতে চাই, এখানে কিন্তু মানে বিভিন্ন চেহারার মানুষ দেখছি, ছোটদেরও দেখছি, বড়দেরও দেখছি, ধরেন যে আধুনিক পোশাক পরা লোকজন দেখছি, আবার যেগুলো ধর্মীয় পোশাক হিসেবে পরিচিত সেই ধরনের লোক আছে, একটা বৈচিত্র্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তো মিয়াজি, এই ছিল জামাতের এই জাতীয় সমাবেশ থেকে আমার কাছে থাকা সবশেষ। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং 7 দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দাবিতে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ চলছে। রমনা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক।
সমাবেশ স্থলে আসা জামায়াতের নেতাকর্মীরা কি বলছেন জানাবেন ওমর। মোর্শেদ মিয়াজি, আজকে জামাতের যে 7 দফা দাবিতে যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে আসলে এই সমাবেশ স্থলের আশেপাশে এক রকমের জনসমুদ্র তৈরি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর রমনা যে পার্কটি রয়েছে সেখানে, সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং আমরা এখানকার যারা আগত নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে আসলে আসন্ন নির্বাচন ঘিরে তাদের যে প্রত্যাশা, বিগত 16-17 বছর দেশবাসী মূলত যে তাদের যে ভোটাধিকার, তাদের যে রাজনৈতিক অধিকার সহ নানানভাবে কিন্তু আসলে ভিন্ন মতের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নানানভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এর ফলে কিন্তু আসলে এই যে জুলাই অভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে আজকে দীর্ঘ 16-17 বছর পর এভাবে প্রকাশ্যে মহাসমাবেশ করছে জামায়াত ইসলামী। এবং নেতাকর্মীরা বলছেন যে আসলে তাদের যে 7 দফা দাবি, নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, এছাড়াও তারা বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন, শুধুমাত্র জামাত ইসলামী না, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশে, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে পিআর পদ্ধতির কথা বেশ কয়েকদিন যাবত তারা বলে আসছেন। অর্থাৎ যে সংস্কার, যেই আলোচনা, ঐক্যমত্য কমিশনের সংস্কার বিষয়ক যেই আলোচনা চলছে সেখানে কিন্তু আসলে পিআর পদ্ধতি নিয়ে তারা আলোচনা করছেন। তো আজকে জামাতের নেতাকর্মীরাও কিন্তু আসলে সেই পিআর পদ্ধতির কথা বলছেন। তারা বলছেন যে আসলে পিআর পদ্ধতি হলে পরে সংসদে তাদের শুধুমাত্র বড় বড় রাজনৈতিক দলগুলোও নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোরও একটা প্রতিনিধি নিশ্চিত করা যাবে। এছাড়াও তারা বলছেন যে আসলে এই জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের যে পুনর্বাসন এবং তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পাশাপাশি যেহেতু 1 বছর ইতিমধ্যে হয়ে গেছে জুলাই গণঅভ্যুত্থানের, এখনো পর্যন্ত জুলাই সনদ এবং এর বাস্তবায়নও কিন্তু বর্তমান সরকার করতে পারেনি। এবং সেখান থেকে আসলে মূলত যারা আছেন অর্থাৎ জামাতের নেতাকর্মী তারা বলছেন যে আসলে এই যে 7 দফা দাবি, সেগুলো যাতে সরকার আজকের এই সমাবেশের মাধ্যমে সরকারকে তারা জানান দিতে চায়, তারা যাতে তাদের এই দাবি সরকার মানে এবং এর মাধ্যমে আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সেটিতে যাতে একটি সামঞ্জস্যপূর্ণ একটি লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচনী পরিবেশ তৈরি হয়, সেটি কিন্তু আজকে এখানে আগত জামাতের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন। মিয়াজি, এই ছিল আমার কাছে সবশেষ। রমনা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। গোপালগঞ্জে নিহতদের ময়না তদন্ত না করে দাফন করা মরদেহ প্রয়োজনে কবর থেকে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। এ সময় গোপালগঞ্জের ঘটনা সরাসরি সম্প্রচার করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ঘটনাস্থলে যারা ছিলেন না তাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি। জীবন বাজি রেখে যারা লাইভ করছে সেই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যেহেতু আপনারা এটা লাইভ করছেন যারা, তাদের মনে হয় এই ধরনের প্রশ্নগুলি থাকবে না। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইসের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সহিংসতার ঘটনায় জেলায় জারি করা কারফিউ শনিবার রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত 14 ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এদিন সকাল থেকে রাস্তাঘাটে আনাগোনা বাড়ে বিভিন্ন পেশার মানুষের। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যান চলাচল। কারফিউ শিথিল হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও এখনও গ্রেপ্তার আতঙ্ক কাটেনি। শহরে স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়
কয়েকদিনের তুলনায় বেড়েছে ক্রেতাদের আনাগোনা। তবে কারফিউ থাকায় পণ্য সংকটের অভিযোগ ব্যবসায়ীদের। স্থানীয়দের দাবি, কারফিউ দেওয়ার মতো সহিংস ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। এর আগে গেল বুধবার এনসিপির সমাবেশ ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। কক্সবাজার থেকে শুরু হলো এনসিপির চট্টগ্রাম বিভাগের পদযাত্রা। এ বিষয়ে জানাতে পদযাত্রা থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, পদযাত্রার সবশেষ অবস্থা কি জানাবেন আমাদের? মোর্শেদ, এই মুহূর্তে হাজারো নেতাকর্মীর পদযাত্রা চলছে কক্সবাজার পর্যটন নগরী কক্সবাজারের যেই পৌরসভা, সেই পৌরসভার সড়ক ধরে, এবং স্লোগানে ব্যানারে আসলে স্লোগানে মুখরিত কক্সবাজার, এবং হাজার হাজার নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে প্রত্যন্ত দ্বীপ অঞ্চল কুতুবদিয়া মহেশখালী থেকে শুরু করে একেবারে রামু, টেকনাফ, উখিয়া, প্রত্যন্ত সেই সীমান্ত এলাকাগুলো থেকে এসেছেন নেতাকর্মীরা, এবং তারা যোগ দিয়েছেন পদযাত্রায়। প্রায় আধ ঘন্টা আগে পদযাত্রা শুরু হয়েছে, এবং এই মুহূর্তে পদযাত্রাটি গিয়ে মূলত কক্সবাজার যে পৌরসভা মাঠ, সেই মাঠে গিয়ে এই পদযাত্রা শেষ হবে এবং এখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, সবাইকে আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় নেতাদের পেয়ে এখানে যারা তৃণমূল নেতাকর্মী আছেন তারা বেশ উজ্জীবিত। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর আসলে নেতাকর্মীরা এই পদযাত্রাটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন, কক্সবাজারের এই পদযাত্রাটিকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এই পদযাত্রায় অংশ নিয়েছেন, এবং এখানে সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি ঢাকঢোল বাদ্যের তালে তালে মূলত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তরুণীর অংশগ্রহণই সবচেয়ে বেশি। তারপর আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষ আসলে যোগ দিচ্ছেন এই পদযাত্রায়। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় এই পদযাত্রায় তারা আশা করছেন যে এনসিপি এর মাধ্যমে একটি শক্ত ভিত গড়ে তুলবে, এবং গণহত্যাকারীদের বিচার, রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন বিষয় আসলে প্রাধান্য পাচ্ছে গণযাত্রা, এবং তারা আশা করছেন এনসিপি যে জুলাই গণঅভ্যুত্থান করেছে, সেই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতেই মূলত দেশ গঠনের কাজে তারা নামবেন, এবং এই পদযাত্রার মধ্য দিয়ে তাদের যে স্বপ্ন, সেটি তৃণমূলে তারা বাস্তবায়ন করবেন। কক্সবাজার থেকে এনসিপির পদযাত্রার সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। জুলাই শহীদদের স্মরণে দেশের বিভিন্ন জেলায় প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল 10টায় রাজশাহী C&B মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর 4 শহীদ মিনারুল ইসলাম, সাকিব আঞ্জুমান, ফিরোজ আহমেদ ও রায়হান আলীর স্মরণে নাম ফলক সহ 4টি বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে 20টি শিক্ষা প্রতিষ্ঠানের 2 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 10টি শিক্ষা প্রতিষ্ঠানে 10টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। নাটোরে জেলা প্রশাসকের উদ্যোগে শিশু পার্ক এলাকায় 8 শহীদের নামে 8টি কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়। ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 2 জামায়াত নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন 8 জন। পুলিশ জানায়, ভোরে জামায়াতের সমাবেশে যাওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মিনিবাস ভাঙ্গা গোল চত্বরে যাত্রা বিরতি করে। তখন ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস বাসটি দাঁড়িয়ে থাকা মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান একজন, আরেকজন হাসপাতালে নেবার পথে মারা যান। নিহতরা হলেন মাওলানা আবু সাইদ ও মোহাম্মদ আমানত শেখ। তাদের দুজনের বাড়ি খুলনার দাকব উপজেলায়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মৌসুমি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান, ভারত, দক্ষিণ কোরিয়া ও সাইবেরিয়া। গেল 2 দিনে 70 জন সহ পাকিস্তানে বন্যায় প্রাণহানি হয়েছে অন্তত 180 জনের। গার্ডিয়ান বলছে, এই মৃতদের অর্ধেকই শিশু। পাঞ্জাব ছাড়াও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে লাহোরে, ফয়সালাবাদ, ওকারা ও সাহিওয়ালে। ক্ষতিগ্রস্ত 1000-এর বেশি বাড়িঘর। আগামী 2-3 দিন বৃষ্টি আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া ভারতের আজমের শহরে বেশ কয়েকটি হাসপাতালে পানি ঢুকে ব্যাহত হয়েছে চিকিৎসা সেবা। যমুনা ও গঙ্গার পানি বিপদ সীমায় প্রবাহিত হওয়ায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বন্যার আগাম সতর্কতা জারি রয়েছে।
ওদিকে দক্ষিণ কোরিয়ায় টানা তৃতীয় দিনের মতো ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, তলিয়ে গেছে সাইবেরিয়ায় বেশ কয়েকটি গ্রাম। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।